অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থেকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির প্রেসিডেন্ট এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডাক্তার এম.এস. সাবাত। আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ, কারণ, লক্ষণ ও প্রতিকার। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। গতকালকে বিশ্ব কিডনি দিবস গিয়েছে। কিডনি দিবসে জি, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের একটু কিডনি দিবস নিয়েই জানতে চাই, কিডনি দিবসটি আসলে কেন এটার প্রচলন হলো? এটা কিন্তু চালু হয়েছে এখন থেকে 20 বছর আগের থেকে। এবছর 20 বছর কিডনি দিবস পালন হলো। এটার উদ্দেশ্য হলো যে মানুষকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করা, যাতে এটা প্রতিরোধ করা যায়। যেমন এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল আর ইউর কিডনিস ওকে, ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট ইউর কিডনি হেলথ। প্রত্যেকটা শব্দের অনেক গুরুত্ব আছে, অনেক ওয়েট। যেমন আর ইউর কিডনিস ওকে এই কথা বলে আমরা যদি কাউকে হঠাৎ করে বলে আপনার হার্ট ঠিক আছে কি, তাহলে কিন্তু সে আতঙ্কিত হবে, কেন এটা বললো। তো সেরকম আপনার কিডনি ঠিক আছে কি, এটা মানুষকে একটা আতঙ্ক করে দেওয়া, মানুষকে সজাগ করে দেওয়ার মতো। এর পিছনে দুটা কারণ মূলত। একটা হলো যে কিডনি রোগটা খুবই কমন পৃথিবী জোড়া, 85 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, এবং বাংলাদেশে বা এরকম উন্নয়নশীল দেশে এই যে আক্রমণের হার, এটা উন্নত দেশ থেকে প্রায় ডাবল, দ্বিগুণ। যেমন বাংলাদেশে দেখা যায় যে আমাদের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি 80 লাখ লোক কিডনি রোগে আক্রান্ত, এবং প্রতি বছর 40 থেকে 50 হাজার লোকের অকাল মৃত্যুবরণ করে কিডনি বিকল হয়ে। জি, আমি তাহলে একটু কিডনির পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে কিডনি মানে কি দ্বারা, কোন কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে? অ্যাকচুয়ালি যে কিডনি রোগ যে সমস্ত কারণে আক্রান্ত হয়, এটার মূল কারণ কিন্তু এখন নন কমিউনিকেবল ডিজিজ, যেটা ভাইরাস বা ইনফেকশন, এটা তো হয় কিন্তু সেটার তুলনামূলকভাবে সেটা কম। বরঞ্চ দেখা যায় যে কারণে কিডনি আক্রান্ত হচ্ছে, সেটার মূল কারণগুলো হলো আমাদের যে আধুনিক যে লাইফস্টাইল, যে এই লাইফস্টাইল যেটা অস্বাস্থ্যকর লাইফস্টাইলের সাথে জড়িত। যেমন উদাহরণস্বরূপ হিসাবে যদি বলি যে কিডনি রোগের জন্য প্রধান যে কারণটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, ধূমপান, এগুলো সবই কিন্তু আমাদের এই লাইফস্টাইলের সাথে জড়িত। দেখা যায় যে ডায়াবেটিস, আমরা যদি অলস জীবনযাপন করি, আমরা যদি রেগুলার এক্সারসাইজ না করি, ওজন যদি বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, প্রেশারও বেড়ে যায়। ধূমপান করলে একদিকে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক করে, আবার সরাসরি কিডনি রোগ আক্রান্ত হচ্ছে। আবার যাদের ওজন যাদের বেশি, সেটা তো বললাম যে কারণগুলো হয়। পাশাপাশি যারা ওভার দ্য কাউন্টার থেকে, যেমন আমাদের যে কোনো যদি জোড়া, জারি, গিরা যে কোনো জায়গায় ব্যথা হলে, অথবা কারো মাইগ্রেন আছে, তীব্র ব্যথা হয়, তো সবসময় কী করি, ব্যথা হলে দোকানে যাই, যে নিজে ওষুধ কিনে এনে খেতে থাকি। তো এই যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া হয়, এতে করে দেখা যায় যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে নানা কারণে প্রভাব পড়ে। হ্যাঁ, এরকম অনেক কারণ আছে। এবং আরও যদি বলি যে মানে একটা কথা যেটা সবার জানা দরকার, যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দেখা যায় এদের সার্টিন একটা পার্সেন্টেজ, দেখা যায় 18 ভাগের মতো তাদের জন্মগত কিছু ত্রুটি থাকে। আচ্ছা। এবং এই ত্রুটিগুলো যদি আগে থেকে চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু তাদের কোনো বড় সমস্যা হবে না। অথচ এই ত্রুটির কারণে আমরা দেখি কিশোর বা কিশোর পারে শৈশব আসার সাথে সাথেই তাদের কিডনি আক্রান্ত হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য মা বাবারে সচেতন থাকতে হবে, যাতে আর্লি নির্ণয় করতে পারে। আর্লি নির্ণয়ের কথা বলছেন, এবার স্লোগানও আসলে তাই। এক্ষেত্রে আসলে আমি যদি বলি যে আসলে লক্ষণগুলো কি, আমার যদি কোনো কিডনি ডিজিজ থেকে থাকে, আমি আসলে কিভাবে বুঝবো যে আমার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা? মানে সমস্যাটা হলো এখানেই আর কি। এটার যে বলছে যে ডিটেক্ট আর্লি, এই যে ডিটেক্ট করা হলো, ডিটেক্ট আর্লি। আমার যদি হাঁটু ব্যথা হয়, আমি তো ব্যথায় আমাকে বলবে যে আমার এই ব্যথা হয়েছে, আমি এখন ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। অথবা বুকে ব্যথা হচ্ছে, আমাকে দৌড়িয়ে হসপিটালে যেতে হবে। কিন্তু কিডনি রোগ হলো এটা একদম নীরব ঘাতক। মানে যখন যে পর্যন্ত
তার 70 থেকে একদম 90, কারো কারো ক্ষেত্রে 90% নষ্ট হওয়ার পরে তারা বোঝে যে তাদের কিডনি রোগ হয়েছে। সেজন্য এটাকে বলা হয় নীরব ঘাতক। তবে যখন হয়ে যাবে, যেটা যখন কিডনির মানে বিকল বা খারাপ যখন হয়ে গেছে, সেটা বোঝার প্রথম লক্ষণ হলো যে দেখা যায় যে তাদের খাওয়ার রুচি নেই, বমি বমি ভাব থাকে, চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়। কারো দেখা যায় যে ঘুম থেকে যখন ওঠে, ঘুম থেকে উঠলেই তার চোখ মুখ একটু ফুলে যাচ্ছে। কারো দেখা যায় যে বিনা কারণেই গা চুলকাচ্ছে, কোনো গোটাকাটি কিছুই নেই অথচ গা চুলকাচ্ছে। আবার কারো দেখা যায় যে রাতে উঠে আগে করতে হতো না, কিন্তু এখন তাদের বারে বারে প্রস্রাব 2বার 3বার করে প্রস্রাব করতে হচ্ছে। এগুলো হলো যে কিডনি বিকলের প্রাথমিক লক্ষণ। বিকল যখন আরও অ্যাডভান্স হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদের তখন অনেকগুলো অঙ্গ সে আস্তে আস্তে আক্রমণ করে, হার্ট আক্রমণ করে, আমাদের লাংস আক্রমণ করে। সেজন্য কারো দেখা যায় যে হার্ট তার খুব দুর্বল হচ্ছে, তার বুক ধরপড় করছে, একটু হাঁটতে যে টায়ার্ড হয়ে যায়, শ্বাস নিতে তাদের কষ্ট হয়, শরীরে পানি জমে যায়, অন্যান্য কিডনির সাথে সমস্ত অঙ্গগুলোই তখন আক্রমণ করে বসে। আর তাছাড়া আরও আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি যে কতগুলো রোগ আছে যে কারণে কিডনি বিকল হয়, সেগুলো আগে থেকে জানা যায়। যেমন কারো যদি দেখা যায় যে কোমরের যে কোনো এক পাশে ব্যথা হচ্ছে এবং সেটা তলপেটে ব্যথা হচ্ছে, তীব্র প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এগুলো কিন্তু কিডনিতে পাথর হলে এরকম হয়। কারো দেখা যায় ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং সাথে জ্বালা পোড়া, তলপেটে ব্যথা, সাথে জ্বর থাকতে পারে, প্রস্রাব ঘোলাটে, এগুলো যদি হয় তাহলে আমরা বুঝি যে তার মূত্রতন্ত্রের ইনফেকশন তার হয়েছে। সেই জন্য আবার কারো যদি দেখা যায় যে কখনো চোখ মুখ ফুলে যাচ্ছে, তারপর সারা শরীর ফুলে গেল, এটা কিন্তু দেখা যায় শরীর কিন্তু ফুলতে পারে অনেক রোগের কারণে, যেমন হার্ট ফেলিওর হলে, লিভার ফেলিওর হলে। কিন্তু যদি মুখ ফুলে যাওয়ার পর শরীর ফুলে যায়, তাহলে এটা ডেফিনেটলি ইন্ডিকেট করে যে এটা কিডনির কারণেই এটা হচ্ছে। এবং সের সাথে যদি প্রস্রাব ঘোলাটে থাকে বা প্রস্রাবের সাথে রক্ত যায় বা রং লাল হয়, অথবা যদি দেখা যায় যে প্রস্রাবে প্রচুর ফেনা হচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে, এটা হলো আপনার কিডনির প্রদাহ বা নেফ্রাইটিসের একটা লক্ষণ। কাজে এগুলো কারো যদি হয়, তাহলে প্রাথমিক অবস্থায় তাদের যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কিডনিতে আসলে কোনো ব্যথা হয় না, কিন্তু লক্ষণগুলো অন্য জায়গায় হচ্ছে, লক্ষণগুলো অন্য জায়গায় দেখা দেয়। এই ক্ষেত্রে আপনি ডিটেকশনের কথা বললেন, আমরা ডিটেক্ট করতে পারি এভাবে। ডায়াবেটিসের ক্ষেত্রে একটু আসি। আর ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ঝুঁকিটা কি বেশি? মানে যাদের ডায়াবেটিস যাদের আছে, আমাদের কিন্তু আগে মনে করতাম যে স্টাডিতে বলা হতো যে 6 ভাগ লোকের ডায়াবেটিস বাংলাদেশের, কিন্তু রিসেন্টলি স্টাডিতে দেখা গেছে যে 11 ভাগ লোক ডায়াবেটিস আছে, এবং যে হারে টোটাল জনসংখ্যার 11 ভাগ। তো এতে প্রায় দেখা যায় যে প্রায় 1 কোটি মানে 30 লক্ষের কাছাকাছি এখন চলে, 11 ভাগ আছে একটু বেশি, 30 লাখের কাছাকাছি চলে গেছে। এবং এভাবে চলতে থাকলে 2040 সালে যে এটা দাঁড়াবে, 2030 সালে এটা দাঁড়াবে যে 2,20,00,000 মতো। আবার যাদের ডায়াবেটিস হয়, এদের শতকরা 40 জনের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের উচ্চ রক্তচাপ আছে, এদের শতকরা 30 ভাগের কিডনি রোগ হয়। কাজে এই 2টা কারণে, এর সাথে যদি আমাদের নেফ্রাইটিস, যেটা গ্লোমারুলার নেফ্রাইটিস, যেটা যদি যোগ করে দেই, এই 3টা কারণে 80 ভাগ কিডনি বিকল হয়ে যায়। তার মানে ঝুঁকিপূর্ণ যাদের ডায়াবেটিস থাকে। এবং দুটোই দেখেন, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। এটা একদমই। আমরা চিকিৎসার বিষয় নিয়ে তো কথা বলবো, আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে আমার, একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির প্রেসিডেন্ট এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদ। আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ, কারণ, লক্ষণ ও প্রতিকার। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকের দুটো প্রশ্ন দিয়ে আসলে শুরু করতে চাই। প্রশ্ন করেছিলেন বিরতির সময়, একটা হচ্ছে যে অনেকেই ধারণা করে থাকেন যে অনেক বেশি পানি খেলে কিডনি ভালো থাকে, বিষয়টি কি তাই? আসলে এটা ঠিক না। আমাদের দেহে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত, এবং সেটা আমাদের পিপাসাই আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের কতটুকু পানি খাওয়া উচিত। গড়ে যদি কেউ 1.5 থেকে 2 লিটার বা 2.5 লিটার পানি খায়, ইট ইজ এনাফ। তো যারা মাঠে ঘাটে কাজ করে, রোদে কাজ করে, বা মিডল ইস্টে যারা কাজ করে, কলকারখানায় কাজ করে, তাদের প্রচুর ঘাম হয়, তাদের পানির পরিমাণ একটু বাড়িয়ে খেতে হয়। সেটাও পিপাসা অনুযায়ী, অথবা খেয়াল রাখবে যে তাদের প্রস্রাবের রঙটা যেন পানির মতো থাকে, অথবা মোটামুটি 1 থেকে 1.5 লিটার প্রস্রাব যদি হয়, এটা যথেষ্ট আমি মনে করি।
তার মানে পানি খুব বেশি খেলেই যে কিডনি ভালো থাকবে বিষয়টা বরঞ্চ পানি যদি খুব বেশি খায় সেটা ডায়াবেটিস ইনসিপিডাস এক জাতের একটা সেটা বেশি মূত্র হবে এবং শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আচ্ছা, তার মানে পরিমিত পানি খেতে, প্রয়োজন অনুযায়ী পরিমিত খাবে, কম না বেশি না। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, দর্শকের প্রশ্ন আর কি রয়েছে যে অনেকেই একটা কিডনি দিয়ে আসলে কতটুকু ভালো থাকা যায় যারা কিডনি দান করে থাকেন, সেই ক্ষেত্রে একটা কিডনি দিয়ে বেঁচে থাকা তো সম্ভব ভালো হবে নাকি? যাদের কিডনি এ পর্যন্ত যারা দান করেছে, আমরা তো আমাদের মতো দেশে সাধারণত আমরা যারা জীবিত মানুষ তারাই একটা কিডনি দান করে, ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা মৃত ব্যক্তি কিডনি বেশিরভাগ দান করে থাকে। তবে যারা কিডনি দান করেছে এবং যারা সুস্থ মানুষ যাদের দুইটা কিডনি আছে এদের নিয়ে গবেষণা করে দেখা গেছে যে যারা দান করেছে বরঞ্চ তারা কম্পারেটিভলি বেশি দিন আরও বেঁচে থাকছে, এই জন্য যে তারা কিডনির ব্যাপারে সচেতন হয়েছে সেজন্য। অর্থাৎ একটা কিডনি নিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে যদি সেটা সুস্থ থাকে। আচ্ছা, তাহলে তো এই প্রসঙ্গ যখন এলোই তাহলে আরও কিছু প্রসঙ্গ বাংলাদেশের প্রেক্ষাপটে একটু বলতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এই একটি আইন নিয়ে জটিলতা আছে যে ফার্স্ট ব্লাড ছাড়া কিডনি আসলে ডোনেট করা যায় না, সেই ক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতা একটু সংক্ষেপে জানতে চাই। যে বাংলাদেশের যে আইনটা প্রথম একবার করা হয়েছিল 18 সালে, সেটাকে আরও একটু বর্ধিত করা হয়েছে। এখন চাচাতো মামাতো খালাতো ভাই বোন পর্যন্ত এটা মানে বাড়ানো হয়েছে এবং দাদা দাদি নানানি পর্যন্ত, কিন্তু এটা যথেষ্ট না। কারণ যে কিডনি দিবে তার সাথে অনেকগুলো জিনিস ম্যাচিং হতে হয় এবং যে দিবে তার জন্য কোনো সমস্যা না হয় এবং যে দেওয়ার পর যে কোনো জীবাণু যেন না আসলে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় যে যারা দিতে চায় অনেকেরটাই নেওয়া যায় না। সেই জন্য যার দাতা যে কিডনি দিবে তার পরিধিটা অনেক বাড়ানো উচিত। আমি মনে করি এটা পরিধি বাড়িয়ে যারা ইমোশনাল ডোনার, অর্থাৎ যে কোনো আত্মীয় স্বজনের বাইরেও যার বন্ধু আছে বান্ধব আছে অনেকে দিতে চায় তাদেরটাও নিতে পারে। এমনকি ইরানি একটা মডেল আছে যে যেখানে যে কিডনি দিতে চায় সে সরকারের কাছে নাম লেখাবে, যে নিতে চায় নাম লেখাবে এবং তারা যাদের সাথে ম্যাচিং হবে সিলেক্ট করে আলটিমেটলি তারা লেনদেন করতে পারবে। তবে একটা সুবিধা যে কিডনি দেয় সে যদি গরিব থাকে তাকে সরকার থেকে এবং দাতা গোষ্ঠীর থেকে তাকে প্রচুর পরিমাণ অর্থ সাহায্য দেওয়া হয় যাতে করে তাদের জীবনটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে। অন্যদিকে যে নিচ্ছে সে যদিও ধনী হয় সেও ডোনেট করে, কিন্তু সরকারকে ডোনেট করে পেয়ে যায় যে দিচ্ছে সেই। কিন্তু আমাদের এই আইনের জন্য এখন কিন্তু দেশে থেকে বহু রোগী বাইরে যেয়ে কেনাবেচা করে এই কিডনি প্রতিস্থাপন করে আসে, এটার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে এবং এতে করে কিডনির যে ট্রান্সপ্লান্টের ব্যয় সেটা 10 গুণের মতো বেড়ে গেছে। অর্থাৎ এখন 35 থেকে আমাদের দেশে যদি করা হয় সেটা 3-4 লক্ষ টাকার মধ্যে করা যায়, সেটা 35 থেকে 80 লাখ টাকা খরচ করে বাইরে থেকে এই দালালের মাধ্যমে এই কেনাবেচা হয় এবং তাতে করে মধ্যস্বত্বভোগী দালাল বেনিফিটেড হয়, লস হয় ডোনার এবং যে নিচ্ছে সে। আচ্ছা, তার মানে একটা সুন্দর কাঠামোর মধ্যে হচ্ছে আপনি এই বিষয়টি আনতে বলছেন। আপনি কথা প্রসঙ্গে কিন্তু আমাদের বিরতির আগে কিডনিতে পাথর সম্পর্কে কথা বলছিলাম। কিডনিতে পাথর হলে লক্ষণগুলো আসলে কি রকম, মানে কি করে বুঝবে একজন যে কিডনিতে পাথর নাকি অন্য কোনো ডিজিজ? কিডনিতে অনেক সময় পাথর বোঝা যায় না, অনেক সময় বোঝা যায় যদি দেখা যায় তল পেটে অথবা যে আমাদের নাভির ঠিক উল্টো দিকে মেরুদণ্ডের যে কোনো এক পাশে খুব তীব্র ব্যথা হলো এবং সেটা আস্তে আস্তে তলপেটের দিকে চলে আসলো এবং সাথে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এরকম যদি খুব তীব্র ব্যথা হয় তাহলে কিডনির পাথর মনে করতে হবে। তবে অনেক ক্ষেত্রে পাথর সাইলেন্ট থাকে, সিম্পল আলট্রাসোনোগ্রাম করলেই সেটা ডিটেক্ট করা যায়। আচ্ছা, এক্ষেত্রে কি অপারেশন করতে হয় সেই ক্ষেত্রে যদি কিডনিতে পাথর হয়? এখন পাথর যদি হয় এখন 90% ক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না। এটা প্রস্রাবের নালী দিয়ে টিউব দিয়ে বের করে আনা যেতে পারে অথবা জাস্ট মেশিন দিয়ে এটা বাইরে থেকে ভাইব্রেশন দিয়ে গুঁড়ো করে আনা যেতে পারে, পিছনে ছোট ছিদ্র করে এটাকে ভাইব্রেশন দিয়ে বা লেজার দিয়ে গুঁড়ো করে আনা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে কি খাবারের কোনো প্রভাব আছে কিডনিতে পাথর হওয়ার পেছনে? কিডনিতে মানে পাথরের সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কতটুকু পানি খাচ্ছি। যদি কেউ যদি বেশি পরিমাণে পানি খায় তাদের পাথর হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। বেশি পরিমাণে যদি কেউ লবণ খায় তাহলে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য কম লবণ খাবে, বেশি করে পানি খাবে এবং রেড মিট যেগুলো আছে যেমন গরু খাসির মাংস এগুলো যতটা সম্ভব যাদের বারে বারে পাথর হয় তারা কম করে খাবে অথবা পরিহার করবে। আচ্ছা, কিডনির আমি একটু ডায়ালাইসিসের বিষয়ে আসতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডায়াবেটিক পেশেন্ট সম্পর্কে তো কথা বলছিলামই, কখন ডায়ালাইসিস নিতে হয় একজন পেশেন্টের? কিডনির যে অনেকগুলো কারণে বলছিলাম যে কিডনি রোগ হয় এবং কিডনি রোগ হয়ে এটা কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে একদম শেষ পর্যায়ে 5টা ধাপে শেষ পর্যায়ে চলে যায়। যখন শেষ পর্যায়ে চলে যেয়ে একদম ক্ষমতা
6 ভাগের বা 5 ভাগের কাছে চলে আসে তখনই ডায়ালাইসিস শুরু করতে হয়। তাছাড়া অনেকে দেখা যায় শরীরে অনেক পানি জমে যায় বা শ্বাসকষ্ট হয়, ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা আমাদের শরীরে যে উপাদান আছে সেগুলো উল্টাপাল্টা হচ্ছে, সেগুলো ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে কি একটু বলবেন যে এই চিকিৎসা ব্যবস্থাটা আসলে কেমন? আমার দেশের প্রেক্ষাপটে যেটা যে যখন কিডনি একদম বিকল হয়ে যায় তখন যে ডায়ালাইসিস অথবা সংযোজন, কিডনির সংযোজন বা ট্রান্সপ্ল্যান্টের সুযোগ তো দেশে খুবই কম এবং ব্যয়বহুল। আমরা যেটা আলোচনা করছিলাম, আর চেয়ে বেশি ব্যয়বহুল হলো ডায়ালাইসিস, এবং সেই ডায়ালাইসিস করার ক্ষমতা এদেশে শতকরা 10 ভাগেরও নাই, অ্যাকচুয়ালি 10 ভাগও পারে না এটা, কারণ টাকার অভাবে এত ব্যয়বহুল এটা। সরকারি হসপিটালে যে সুযোগ আছে সেটা দিয়ে হয়তো 3 ভাগ যাদের কিডনি বিকল হয়ে যায়, বড় জোর 3 ভাগ লোকের বা 2 ভাগ 3 ভাগ লোক চালিয়ে যেতে পারবে, তার বেশি পারবে না। আর বাকিগুলো প্রাইভেটে করতেছে এবং সেটাও ব্যয়বহুল, এবং এই খরচ বহন করতে গিয়ে দেখা যায় দেউলিয়া হয়ে যাচ্ছে সব পরিবার। কিন্তু আমরা যদি একটু সাবধান হই, সচেতন হই, তাহলে সেখানে 50 থেকে 70 ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যায়। সেই জন্য যে কিন্তু বিশ্ব কিডনি দিবস গতকাল আমরা পালন করলাম, এবং বিগত 2 মাস ভরে এই ক্যাম্পস এটা পালন করতে যাচ্ছিল আমাদের বিভিন্ন কর্মধারার মাধ্যমে। এই যে মানুষকে সচেতন করা, যে শুধু সুস্থ জীবনধারা যদি 8টা জীবনধারা যদি কেউ চর্চা করে, তাহলে এই ভয়াবহ কিডনি রোগ 60 থেকে 70 ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যেতে পারে। ওকে, আমরা প্রতিরোধের বিষয়টি অবশ্যই একটু কথা বলতে চাই। তার আগে রমজান মাস চলছে, যারা কিডনি পেশেন্ট রয়েছে তাদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার? তাদের মধ্যে পরামর্শ হলো যে যাদের কিডনি রোগী যারা আছে, যেমন প্রায় 4 কোটি কিডনি রোগী আছে, এর মধ্যে কিন্তু বেশিরভাগ লোকই রোজা রাখতে পারবে। তো কারা রাখতে পারবে না? যাদের হলো কিডনি বিকল হয়ে একদম রোগ হয়ে তারা স্টেজ 4-5, তাদের ডাক্তাররা বলে দেবে যে একদম শেষ পর্যায়ের দিকে আছে, তারা রোজা রাখতে পারবে না। আর যদি স্টেজ 2-3 থাকে তাহলে তারা রোজা রাখতে পারবে। যারা ডায়ালাইসিস যারা করছে তাদের জন্য রোজা রাখা ঝুঁকি, যারা কিডনির সংযোজন করছে তাদের 1 বছরের বেশি হয়নি, তাদের জন্য রোজা রাখা ঝুঁকি। আর যাদের দেখা যায় মূত্রতন্ত্রের প্রদাহ অ্যাক্টিভ চিকিৎসা পাচ্ছে এখন, তাদের জন্য রোজা রাখা ঝুঁকি। যাদের আকস্মিক কিডনি বিকল হয়ে চিকিৎসা পাচ্ছে তাদের জন্য রোজা রাখা ঝুঁকি। আর বাকি যারা আছে তারা সবাই রোজা রাখতে পারবে। এক্ষেত্রে ওষুধ কি ওই আগের মতোই কন্টিনিউ করতে হবে? এক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে মনে রাখতে হবে যাদের কিডনি রোগ আছে এবং ডায়াবেটিস আছে তাদের ব্যাপারটা কিন্তু একটু জটিল এটা মেনটেন করা, এবং আগে থেকে তাদের উচিত হলো যে এগুলো পরীক্ষা করে এবং তাদের ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে রেখে তারপরে ওষুধ খাওয়া। এবং ওষুধের পরিমাণটা সাধারণত ইফতারের পর, যেটা আমরা নর্মালি সকালে বেশি রাতে কম এরকম দিয়ে থাকি, কিন্তু রোজার মধ্যে উল্টো হয়ে যাবে। ওষুধের পরিমাণটা রাতের বেলা একটু বেশি খাবে, আর যে কমের যে ডোজ আছে সেটা সকালে খেতে হবে, সেহরিতে খেতে হবে। আর খাবার দাবারের ব্যাপারে আর একটু শুধু মনে হয় বলতে চান, বলবো না? হ্যাঁ, জি জি। যে ইফতার যখন করবে বা খাবে যখন, শুধু এটুকু মনে রাখতে হবে যে আমরা কিডনি রোগীদের কিন্তু তাদের বলি যে মাছ মাংস কম খেতে, আর এরা অনেকে বলা হয় যে যাদের পটাশিয়াম বেশি আছে তাদের শাকসবজি ফল এটা কম খেতে, কিন্তু অনেকেরই দেখা যায় পটাশিয়াম নর্মাল থাকে, তারা কিন্তু ইফতারের সময় কিছু 1-2টা খেজুর খেলো, একটু ফ্রুটস খেলো, একটু সালাদ খেলো, শাকসবজিও ভোর রাতে তারা খাবে, এগুলো খেতে তারা পারবে। সেই সাথে একটু দই, চিড়া, মুড়ি এগুলো দিয়ে যদি ইফতার করে তাহলে তার স্টমাক ভালো থাকবে। একদমই সংক্ষেপে জানতে চাই, আপনি প্রতিরোধের বিষয়টি বলছিলেন, একটু প্রতিরোধের বিষয়টি যদি বলতেন। কিডনি ভালো রাখার জন্য কি করতে হবে? কিডনি ভালো রাখার জন্য যদি আমরা 8টা স্বর্ণালী উপায় আমরা বলে থাকি, যে এই স্বর্ণালী উপায়গুলো চর্চা যদি করে তাহলে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যাবে। প্রথম হলো যে সচল থাকা বা কায়িক পরিশ্রম করা, ব্যায়াম করব আমরা। দ্বিতীয় হলো সুষম এবং পরিমিত খাবার, যাতে আমাদের ওজনটা ঠিক থাকে। তো যে খাবারগুলো আমরা অ্যাভয়েড করব সেগুলো অতিরিক্ত লবণ এবং চিনিযুক্ত খাবার, কোলেস্ট্রলযুক্ত খাবার, শাকসবজি আমাদের অবশ্যই থাকবে। আমরা ধূমপান করব না, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করব। যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তা নিয়ন্ত্রণ করতে হবে। এবং যারা ঝুঁকিপূর্ণ তারা বছর অন্তকে 2টা করে পরীক্ষা করবে, প্রস্রাব এবং রক্ত পরীক্ষা করে দেখবে। একটা সুন্দর লাইফস্টাইলে নিয়ে আসতে হবে নিজেদেরকে। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।